আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম কৃষিকাজ কাকে বলে, কৃষিকাজের বৈশিষ্ট্য বা ভারতীয় কৃষির কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা দেখেছিলাম। ঋতু অনুযায়ী ফসলের শ্রেণীবিভাগ দেখেছিলাম, আর ধরন অনুযায়ী ফসল দেখেছিলাম, ব্যবহারের ধরন অনুযায়ী, অর্থাৎ ফসলটাকে আমরা কীরকম কাজে ব্যবহার করি, ঠিক আছে, সেটা আমরা দেখেছিলাম। আজকে তার পর থেকে শুরু করি। আজকে আমরা দেখব কৃষিকাজের জন্য কি কি দরকার, অনুকূল পরিবেশ। কৃষিকাজ করতে গেলে আমাদের কি কি দরকার লাগবে, অর্থাৎ কৃষিকাজের অনুকূল পরিবেশ। কৃষিকাজের অনুকূল পরিবেশ, এটা আমরা দেখবো আজকে। বলো, তোমাদেরকে যদি বলি মাঠে যাও, চাষ করো, তাহলে তোমাদের কি কি দরকার লাগবে? বলো কি কি লাগবে? একদম সহজ তো, বলতে পারলেই পরীক্ষাতে লিখতে পারবে, বলতে না পারলে পরীক্ষাতে লিখতে পারবে না। সেগুলোর জন্য মুখস্থ করে পড়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সব চাষি ঘরের ছেলে, তোমরা জানো কৃষিকাজ করতে গেলে কি কি লাগবে। সবার আগে কি লাগবে? প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে জমি। চাষটা কোথায় করবো, তাই তো? জমি বা মাটি দরকার না দরকার নেই? কেমন মাটি হবে? কেমন মাটি হবে বলতে উর্বর না অনুর্বর? মাটি কেমন হতে হবে? অবশ্যই উর্বর হতে হবে। আচ্ছা বেশ, মাটি হলো উর্বর। এবার জমিটা ঢালু হবে না সমতল হবে? জমির প্রকৃতি, অর্থাৎ জমিটা কেমন হবে, ঢালু হবে নাকি সমতল হবে? ঢালু নাকি সমতল, কোনটা দরকার? যদি ফসলের গোড়ায়, অর্থাৎ যে ফসলটা আমরা চাষ করব সেই ফসলের গোড়ায় যদি জল জমে থাকে, দরকার পড়ে, তাহলে জমি সমতল হবে। যদি জল থাকলে গাছ মরে যায় তাহলেও কি সমতল হবে? গাছের গোড়ায় জল দাঁড়ালে যদি গাছ মরে যায় তাহলেও কি জমি আমাদের সমতল দরকার? তখন সমতল জমি হলে চাষ হবে না, তখন জমি দরকার ঢালু। বুঝতে পারলে? যেমন ধরো চা, ওই জন্য চা পাহাড়ে ঢালে চাষ হয়, ঢালু জমিতে। কেন? জল দাঁড়িয়ে গেলে গাছ মরে যাবে। তাহলে মূলত জমিকে দরকার সমতল, তবে কোনো কোনো ফসলের ক্ষেত্রে ঢালু জমিও দরকার। ঢালু জমি কোন ফসলের জন্য বললাম? চা, কফি, এই সমস্ত গাছের গোড়ায় যদি জল দাঁড়িয়ে গেছে তাহলে গাছ মরে যাবে। তাহলে জমির প্রকৃতি বুঝতে পারলে, মাটি বুঝতে পারলে, বেশ। আর কি লাগবে এবার? জল লাগবে না? জল লাগবে না? জল লাগবে তো? জল সেচ করতে হবে যদি বৃষ্টি সময় মতো না হয়। এগুলো একদম খুব সহজ। সময় মতো বৃষ্টি না হলে গাছে জল দিতে হবে, সেজন্য জল সেচ করতে হবে। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে জল দিতে হবে না, জল সেচ করতে হবে না। বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন পরিমাণ জলের দরকার হয়। একটু খুব সহজ করে বোঝো, তোমার সারাদিনে যে পরিমাণ জলের প্রয়োজন, তোমার বাড়ির বড়দেরও কি সেই পরিমাণ জলের প্রয়োজন? সবার হয়তো সেই পরিমাণ জলের প্রয়োজন নাও হতে পারে। তাহলে ধান গাছের জন্য যা জল লাগবে, আখ চাষের ক্ষেত্রেও কি একই জল লাগবে? একই জল লাগবে না। এটা আমরা করবো ফসলের ক্ষেত্রে, কোন ফসলের ক্ষেত্রে কিরকম জল দরকার। এখানে জল বলতে মূলত বৃষ্টিপাতটাকেই আমরা করবো। যদি বৃষ্টিপাত না হয় তাহলে জলসেচ করব। এবার উষ্ণতা, কত উষ্ণতা থাকবে? ধান আমাদের এখানে হয় তো, এই ধানকে যদি বলি মেরু অঞ্চলে বরফের উপর লাগাবো তাহলে হবে? হবে কি? হবে না। কেন? খুব ঠান্ডা বলে, তাই তো? আবার সেখানে যে ফসলগুলো হয় সেগুলো যদি আমাদের এখানে লাগাবো বলে ঠিক করে আপেল লাগাবো আমাদের এখানে, হবে? হ্যাঁ, আমাদের এখানে আঙুর গাছ লাগাবো, জমি তো আছে, হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদের জায়গাটা গরমের জায়গা, তাই হবে না। অর্থাৎ একটা গাছ বাঁচার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার দরকার, যতক্ষণ সে সহ্য করতে পারবে ততক্ষণ হবে। বুঝতে পারছো?
বিভিন্ন ফসলের ক্ষেত্রে উষ্ণতাগুলো আমরা পড়বো, এই যে ফসলগুলো আমরা দেখবো। তাহলে আশা করি 4টে পয়েন্ট বুঝে গেছো। জমি লাগবে, মাটি অবশ্যই উর্বর হবে, কোনো কোনো ফসলের ক্ষেত্রে ঢালু জমি দরকার, কোনো কোনো ফসলের ক্ষেত্রে সমতল জমি দরকার। ফসলের জলের চাহিদা আলাদা আলাদা রকমের, কিন্তু জল লাগবেই, সামান্য হলেও লাগবে। উষ্ণতা, বিভিন্ন ফসলের জন্য আলাদা আলাদা রকমের উষ্ণতা প্রয়োজন হয়। আর কি লাগবে? বীজ ধান লাগবে না, লাগবে না বলো? ধানকে যদি বলি আমরা লাগাবো, ধান তাকে লাগাতে হবে, ছড়াতে হয়, তো এটা কি বলি? বীজ ধান বলি। তো এটা কেমন হবে? উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল মানে আমরা এমন বীজ ব্যবহার করব যেখান থেকে আমরা বেশি ফসল পাবো। আমি তোমাকে একটা আম গাছ দিলাম, ঠিক আছে, তোমার পাশের জনকে আম গাছ দিলাম। একটা আম গাছে বছরে 10টা আম হবে, আর একটা আম গাছে বছরে 100টা হবে। কে কোনটা নেবে? কে কোন আম গাছটা নেবেন? কথা বলুন। তো কি বলতে গিয়ে রয়ে গেলাম, ওই জন্য ডিস্টার্ব করলেই ক্লাস গন্ডগোল ঘটে যায়। দুটো আম গাছ আমার কাছে আছে, আমি এখন দেবো। একটাতে বছরে 100টা আম হয়, একটাতে বছরে 10টা আম হয়। কে কোনটা নেবে? দুটোই তো আম গাছ, কার কোনটা চাই? হাত তুলো। কে কোনটা নেবে? 100টা কে কে নেবে? হাত তুলো বড় করে। কেন? বেশি ফলন পাবো। তাহলে আমরা কেমন বীজ নেবো যেখানে ফলনটা বেশি হবে? এটা একদম সহজ, ওটা লাগবে কি কিছু? তাহলে উচ্চ ফলনশীল বীজ লাগবে। এবার বলো, কাজের লোক লাগবে না, লাগবে না? হ্যাঁ, লাগবে। তো যারা কাজ করবে, ফসলকে মাঠে লাগাতে হবে, তার যত্ন করতে হবে, সার কীটনাশক দিতে হবে, তাই তো? আগাছা হলে তাকে পরিষ্কার করতে হবে, ফসলকে কাটতে হবে, তুলে আনতে হবে ঘরে, তাকে ঝাড়াই করতে হবে, সমস্ত কাজের জন্য লোক দরকার। তো এবার আমি বলছি, মনে করো তোমার বাবা তোমাদের জমিতে ধান লাগাবে ঠিক করেছে, এখন আমাকে বলে যে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি যাবো, আমাকে 500 টাকা করে দিতে হবে। এবার আমি গিয়ে সেখানে ধান আর কাটতে পারলাম না, কার লাভ কার ক্ষতি? বলো, কার লাভ কার ক্ষতি? ক্ষতিটা কার হয়ে যাবে? তোমাদের বাড়ির ক্ষতি হয়ে যাবে। কেন? এমন একজনকে নিয়ে গেছি সে ধান কাটতেই জানে না, তাই তো? তাহলে শ্রমিক কেমন হবে? যে কাজটা পারবে, ভালো করে পারবে, তাই তো? এবার নিয়ে গেছে, আমাকে বলছে 5 ঘন্টা কাজ করতে হবে, আমি 2 ঘন্টা পরে বললাম তুই ঘর চললাম, তাহলে কি হবে? লস হবে তো? তাহলে কাজকে ঠিকঠাক ভাবে করতে হবে। তাহলে শ্রমিক কেমন দরকার? এটা সবসময় দরকার দক্ষ। দক্ষ অর্থাৎ যারা ভালো কাজ করতে পারে। পরিশ্রমী। পরিশ্রমী অর্থাৎ অনেকক্ষণ ধরে যত্ন করে কাজ করবে। বুঝা গেল? এবার একই রকমই দুটো ভালো শ্রমিক আছে, একজন বলছে আমাকে 400 টাকা দিতে হবে, একজন বলছে আমাকে 420 টাকা দিতে হবে। কাকে নেবে? দুজনেই সমান কাজ করে, কাকে নিয়ে যাবে বলো? হ্যাঁ, যে কম নেবে, তাই তো? তাহলে শ্রমিকের মজুরিটা যদি কম হয় তাহলে ভালো হয়। তাহলে দক্ষ, পরিশ্রমী আর সুলভ। সুলভ অর্থাৎ সস্তায় পাওয়া যাবে, সুলভ শ্রমিক। তাহলে শ্রমিক কেমন হবে? দক্ষ মানে কি? যে ভালো কাজ করতে পারে। পরিশ্রমী মানে যে অনেকক্ষণ ধরে যত্ন সহকারে কাজ করবে। সুলভ মানে যাকে কম টাকা দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে শ্রমিক কেমন হবে এটা আমাদের লাগলো। তাহলে কি কি পয়েন্ট দরকার আমাদের জমি চাষ করতে গেলে, ফসলের চাষ করতে গেলে? মাটি দরকার, মাটি অবশ্যই উর্বর হবে। জমি, কোনো ফসল চাষ করতে গেলে ঢালু জমি দরকার হয়, কোনো ফসল চাষ করতে গেলে সমতল জমি দরকার হয়। জল অবশ্যই লাগবে, গাছের গোড়ায় জল দরকার। বৃষ্টিপাত দরকার, বৃষ্টিপাত যদি হয়ে যায় তাহলে জল আর কিনে দিতে হবে না। পাম্প চালাতে গেলেও তো আমাদের কেরোসিন কিনতে হবে নাকি, তাকে টাকা দিতে হয়। আর যদি বৃষ্টি হয়ে যায়, দিবে আকাশকে টাকা, মেঘকে টাকা, টাকা নিয়ে যাও, জল দিয়ে দিচ্ছ, টাকাটা কি হলো? বাঁচলো তো জলের টাকাটা। তাহলে বৃষ্টিপাত দরকার, উষ্ণতাও দরকার। সব উষ্ণতাতে সব রকমের গাছ বাঁচতে পারে না। তারপরে বীজ কেমন হবে? উচ্চ ফলনশীল, অর্থাৎ বেশি ফলন দেবে। একটু আগেই বলেছিলাম না যে 10টা আম গাছের দেবে একটা গাছ ফল, আর একটা দেবে 100টা গাছ। কোনটা লাগাবে? যে বেশি দেবে। তাহলে উচ্চ ফলনশীল বীজ লাগাবো। শ্রমিক কেমন হবে?
দক্ষ, পরিশ্রমী আর সুলভ শ্রমিক লাগবে। যন্ত্রপাতি দরকার কিছু চাষ করতে গেলে না, যন্ত্রপাতি দরকার নেই। বলো চাষ করতে গেলে কি কি যন্ত্রপাতি দরকার পড়ে? কাস্তে দরকার পড়ে, কোদাল, হ্যাঁ, ঝাড়ার জন্য মেশিন। যদি ধানকে উদাহরণ হিসেবে নিই, লাগে কি লাগে না? তাহলে এগুলো মুখস্থ করতে হবে। তাহলে যন্ত্রপাতি লাগবে, কৃষি যন্ত্রপাতি, কোদাল, কাস্তে, তাই তো? কোনো কোনো ফসলের ক্ষেত্রে কাটারি, কোনো কোনো ফসলের ক্ষেত্রে চুবড়ি দরকার পড়ে তুলে রাখার জন্য। ধরো তুমি সবজি চাষ করবে, তুলে রাখবে কোথায়? বুঝতে পারছো? তাহলে যন্ত্রপাতিও দরকার। এবার এই সমস্ত কিছু কোনোটাই তোমার কাছে নেই, তবু তোমার মন হয়ে যাবে জমি চাষ করব। তুমি আসলে আমার কাছে বলে তোমার জমিটা আমাকে দাও, আমি এবারে চাষ করবো। তোমাকে কি এমনি এমনি আমি দিয়ে দেবো নাকি জমিতে ধান লাগিয়ে তোমাকে দেবো, যাবে তোমার হয়ে গেছে তুমি নিয়ে নাও? তাহলে কি করতে হবে? কি লাগবে? টাকা লাগবে। লাগবে কি লাগবে না? জল কিনতেও টাকা লাগতে পারে, বীজ উচ্চফলনশীল বীজ কিনতে টাকা লাগতে পারে, শ্রমিককে টাকা না দিলে সে মাঠে কাজ করতে যাবে না, যন্ত্রপাতি কিনতে হবে তার জন্য টাকা লাগবে। তাহলে কি দরকার? আর কি দরকার পড়লো? মূলধন বা টাকা পয়সা, তাই তো? তাহলে জমি চাষ করতে গেলে আমাদের কি কি লাগবে দেখো, এবার পয়েন্টগুলো বোঝো। আর কি লাগবে? আর একটা পয়েন্ট দেবো, সার আর কীটনাশক। সার লাগবে না লাগবে না? সার কি জন্য লাগবে? বলো, সার কি জন্য লাগবে? যাতে ফলন বাড়ানো যায়। কীটনাশক কেন লাগবে? পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতে হবে। ওষুধ দেওয়া হয় পোকাগুলো মরে যাওয়ার জন্য, দেওয়া হয় কি দেওয়া হয় না? তাহলে কৃষিকাজ করতে গেলে আমাদের মোটামুটিভাবে এগুলো দরকার। যে কোনো ফসল চাষ করতে গেলে আমাদের এই পয়েন্টগুলো লাগবে। এবার বইয়ের দিকে দেখো, বইয়ের দিকে দেখো, পাতা নাম্বার তোমাদের বই হতে 95। দেখো কি কি লাগবে। প্রথমে ধান। ধান চাষ করতে গেলে ধানের বলি, ধানের উদাহরণ দিতে পারে। ধান চাষ করতে উষ্ণতা কত দরকার? এবার আমি বলছি ধান চাষের অনুকূল পরিবেশ। ধান, তাহলে মাটি হয়ে গেল উর্বর, জমির প্রকৃতি ধানের ক্ষেত্রে হয়ে যাবে সমতল। ধান চাষের জন্য সমতল জমি দরকার। জল দরকার 150 সেন্টিমিটার। উষ্ণতা দরকার 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বাকি সব পয়েন্টগুলো একই রকম। বইয়ের দিকে দেখো এবার, ধান চাষ করতে গেলে আমাদের কি কি লাগবে পেয়েছো? উষ্ণতা পেয়েছো, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দরকার। বৃষ্টিপাত দরকার 150 সেমি বেশি। বোঝা গেল? বাকি সবকটাই এক। জমি হবে উর্বর, জমির প্রকৃতি হবে সমতল, যাতে গাছের গোড়ায় জল জমে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো আলাদা আলাদা কোনগুলো। এটা আমি কিসের ক্ষেত্রে বললাম? ধান। তাহলে প্রশ্ন হবে এখান থেকে ধান চাষের অনুকূল পরিবেশ লেখো। প্রশ্নটা বুঝেছো? একটা পরীক্ষায় ওখান থেকে আসবে 6টা 7টা তোমাদের আছে ফসল। এবার আমি তোমাদের প্রশ্ন দিলাম যে ধান চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও। কি লিখবে বলো? প্রশ্নটা বুঝেছো? ধান চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও। উত্তর কি লিখবে? আমি একটার একটু দেখিয়ে দিই, বাকিগুলো নিজেরা লিখতে পারবে। তাহলে প্রথমে লিখে দাও ধান চাষের জন্য নিম্নলিখিত অনুকূল পরিবেশের প্রয়োজন। আমি সবটা লিখবো না, একটুখানি মন দিয়ে শুনো। যেমন প্রথম হচ্ছে মাটি। এই পয়েন্টটায় কি লিখবো?
ধান চাষের জন্য লিখবো এখানে, ধান চাষের জন্য উর্বর পলিমাটি দরকার, বা উর্বর পলিমাটিতে ধান চাষ ভালো হয়। মাটি কেমন হয়ে গেল? উর্বর পলিমাটি। বুঝেছ? বেশ, মাটি লিখে দিয়েছি। এবার জমির প্রকৃতি, জমির প্রকৃতি বা ঢাল কিনা, ঠিক আছে, সমতল কিনা, এই পয়েন্টটায় কি লিখবো? তাহলে প্রথম মাটিটাই কি লিখবো? ধান চাষের জন্য উর্বর পলিমাটি দরকার, বা উর্বর পলিমাটিতে ধানের চাষ ভালো হয়। যে কোনো একটা, যা খুশি লিখতে পারো, দুটো একই জিনিস। তারপরে জমির প্রকৃতি কি লিখবো? ধান চাষের জন্য সমতল জমির প্রয়োজন হলো। এবার কি লিখবো? উষ্ণতা, এই পয়েন্টটা কি লিখবো? ধান চাষের জন্য 25 থেকে 30 ডিগ্রি উষ্ণতা দরকার পড়ে বা দরকার হয়। তারপরে বৃষ্টিপাত, এই পয়েন্টটা কি লিখবো? ধান চাষের জন্য 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। বুঝতে পারছো? লিখবো কেমন? পুরোটা লিখো, একটা একটা তোমরা কমপ্লিট করো, একটা কমপ্লিট করো, বাকিগুলো নিজেরাই বুঝে যাবে কেমন লিখতে হবে। কঠিন লাগছে কি? এগুলো একদম সহজ, কঠিনের কিছুই নেই। এই পর্যন্ত বোঝা গেছে? বৃষ্টিপাত লাগছে কত? 100 থেকে 150 থেকে 200 সেন্টিমিটার, তাই তো? ধান চাষ করতে গেলে উষ্ণতা বল বৃষ্টিপাত পর্যন্ত হলো। আর কি দরকার? এবার 4টে পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্টে লেখো কি দরকার বলো? শ্রমিক, তাই তো? আর কি দরকার পড়বে? শ্রমিক দরকার পড়বে না? পড়বে না? কেমন হবে শ্রমিক? একটু আগেই পড়েছি আমরা। শ্রমিক কেমন হবে? ধান চাষের জন্য দক্ষ, পরিশ্রমী ও সুলভ শ্রমিক দরকার। এবার কি দরকার? মূলধন। কেন? কি জন্য? শ্রমিকের মজুরি, সার কীটনাশক কেনা, ইত্যাদির জন্য মূলধনের প্রয়োজন। তারপরে লিখে দাও সার কীটনাশক। কি লিখবো এখানে? সার কীটনাশক পয়েন্টে ফসল উৎপাদন বৃদ্ধি ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য সার ও কীটনাশকের প্রয়োজন। তাই তো? তাহলে আরো কি লাগবে আমাদের ধান চাষ করতে গেলে? শ্রমিক লাগবে। শ্রমিক কেমন হবে বলো? শ্রমিক কেমন হবে? দক্ষ, পরিশ্রমী ও সুলভ। মূলধন দরকার। কেন? টাকা পয়সা কেন দরকার? কি করবে? সার ওষুধ কিনতে হবে, তাই তো? শ্রমিককে মজুরি দিতে হবে, বীজ ধান কিনতে হবে, এইসবের জন্য মূলধনের প্রয়োজন। সার কীটনাশক কেন? ফলন বৃদ্ধি করতে হবে,
পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে, এর জন্য আমাদের সার কীটনাশকেরও প্রয়োজন। আর কি লাগবে ধান চাষ করতে গেলে আমাদের, বলো আর কি দরকার পড়বে? উচ্চ ফলনশীল বীজ লাগবে না লাগবে না? হ্যাঁ, কৃষি যন্ত্রপাতি লাগবে কি লাগবে না? লাগবে তো। কি কি যন্ত্রপাতি লাগবে বলো? কোদাল লাগবে, কাস্তে লাগবে, লাগে কি লাগে না? নিড়ানি লাগবে, দেখেছো ওগুলো? দেখোনি? কোদাল, কাস্তে, নিড়ানি গুলো দেখা তো তোমাদের, দেখা নয়? হ্যাঁ কি না বলো? তাই তো। তারপরে ধান ঝাড়া মেশিন, ইত্যাদির প্রয়োজন। আর কি লাগবে? কৃষি যন্ত্রপাতি হয়ে গেল, বলো। উচ্চ ফলনশীল বীজ, এটা তোমরা লিখবে। কি লিখবো? ফলন বৃদ্ধি করার জন্য উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন। ফলন বৃদ্ধি করার জন্য উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন। ধান চাষ করতে গেলে আমাদের কি কি দরকার তোমরা এবার লিখতে পারবে। তাহলে আমরা দেখলাম ধান চাষ করতে গেলে আমাদের কি কি দরকার, লিখতে পারবে তো? বাকিগুলো এবার বইয়ের দিকে দেখো, তোমাদের বইতে যেখানটা যেখানটা আলাদা সেই জায়গাগুলো আমি তোমাকে মার্ক করে দিই। ধান দেখলাম, ধানের পরে চলে এসো পাটেতে। দেখো পাটও একই রকম ভাবে উষ্ণতা বৃষ্টিপাত একই রকম, ধানেরও যতটা লাগছিল পাটের ক্ষেত্রেও তাই, আলাদা কিছু নয়। তার উপরে আখটা আছে, আখটাও দেখো আখটাতে বৃষ্টিপাতটা একটু কম লাগছে। আখ চাষের জন্য বৃষ্টিপাতটা ধানের থেকে কম। ধানের জন্য যেমন তোমার 150 থেকে 200, আখের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বা জলের পরিমাণটা একটু কম দরকার। বুঝেছো? তুলোতে চলে এসো। তুলোতে দেখো উষ্ণতাটা মোটামুটি সব একই রকমই আছে, কিন্তু বৃষ্টিপাতটা দেখো আরো কম, বাকি সবটাই একই রকম। বুঝতে পারছো? চায়ের ক্ষেত্রে দেখো, চায়ের ক্ষেত্রেও বৃষ্টিপাত একই রকমই, খালি আলাদা যেটা হবে ধানের সঙ্গে, চায়ের ক্ষেত্রে দুটো পয়েন্ট আলাদা হবে। একটা হচ্ছে জমি ঢালু হবে, গাছের গোড়া, চা গাছের গোড়া যদি জল দাঁড়িয়ে যায় গাছ মরে যাবে। যখন বৃষ্টিপাত হবে সেই জলটা অবশ্যই নিচের দিকে নেমে যেতে হবে, সেই জন্য ঢালু জমিতে চায়ের চাষ হবে। আর একটা জিনিস দেখবে, চা বাগানের মাঝে মাঝে বড় বড় পাতা হয় এমন গাছ লাগানো হয়। কেন বড় বড় পাতা হয় এমন গাছ চা বাগানের মাঝে মাঝে লাগিয়ে দেওয়া হয়? কারণটা কি? আমরা চায়ের কি ব্যবহার করি? পাতা। সেই পাতা যদি রোদে পড়ে যায় তাহলে চা খুব খারাপ হয়ে যাবে। সূর্যের আলো যাতে পাতা চা গাছের পাতায় না পড়ে, সেই জন্য কি করি আমরা? এমন কিছু গাছ বাগানের মাঝে মাঝে লাগিয়ে দিই যেগুলো ছাওয়াতে রাখবে, চা গাছে ছাওয়াতে রাখবে। বুঝতে পারছো? তাহলে পাতা নষ্ট হবে না। ধানের সঙ্গে চায়ের কোন জায়গাটা আলাদা? দুটো পয়েন্টে আলাদা। কি কি? জমিয়ে ঢালু হতে হবে, আর চা বাগানের মাঝে মাঝে বড় পাতাওয়ালা গাছ লাগানো হয়। কেন বড় পাতাওয়ালা গাছ? কেন? কিন্তু ছাওয়াটা বেশি হয়। ছোট পাতাওয়ালা গাছ লাগালে কম ছাওয়া হবে। তোমরা যখন দুপুরবেলা যাও, যখন খুব গরম লাগে, গাছতলা দেখলে দাঁড়াও, তাই তো? দাঁড়িয়ে দাঁড়াও নি, তখন ঘটেছে কি ঘটেনি? ঘটেনি, ঘটে, সারিবারি ঘটে। তখন কোন গাছের তলায় দাঁড়াবার চেষ্টা করবে? যে গাছের ছাওয়া বেশি নাকি যে গাছের ছাওয়া নেই? দুটোই তো গাছ। কোন গাছের তলায় দাঁড়াবে বলো? যে গাছের ছাওয়া বেশি। সেই জন্য বড় বড় পাতা হলে ছাওয়াটাও বেশি হবে। ক্লিয়ার হয়েছে? কফির ক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে একই রকমই, কফি দুটো পয়েন্ট, চায়ের পয়েন্টের সঙ্গে একই, কিন্তু কফিও পাহাড়ের ডালে চাষ হয়।
পাহাড়ের ঢালে চাষ করা হয়। তাহলে চা আর কফি কোথায় চাষ করা হয়? পাহাড়ের ঢালে। কেন? কেন কারণটা কি? যাতে বৃষ্টির জল গাছের গোড়ায় না দাঁড়াতে পারে। দাঁড়িয়ে পড়লে কি হবে? গাছ মরে যাবে। তাহলে তোমরা বাকি যে কটা রয়েছে সব কটাতেই দেখবে প্রায় একই রকম। এবার আমরা দেখব ভারতের কৃষিজ ফসলগুলো যেগুলোর নাম আমরা পড়লাম সেগুলো কোথায় কোথায় চাষ হয়। ভালো করে মন দিয়ে ম্যাপটা দিকে এবার দেখো, একবারে বুঝে নাও। এটা তোমরা ক্লাসে যত যাবে তত আরো পড়তে থাকবে। আছে একই জিনিসই আছে, আলাদা কিছু নয়। এবার দেখবো আমরা ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসলগুলো কোথায় কোথায় চাষ হয়। ধান দিয়ে শুরু করি। ধান কোথায় চাষ হয়? ধান হচ্ছে নদী তীরবর্তী বদ্বীপ অঞ্চলে চাষ হয়। ম্যাপটা খুলে ফেলো, দেখো ছক করে ফেলো। ধান চাষ, রাজ্যের নাম আর ফসল। ফসলের নাম বাঁদিকে লিখো, ডান দিকে লিখো রাজ্যের নাম। বাঁদিকে লিখো ফসল, ফসলের নাম, ডান দিকে লিখো রাজ্য। কোথায় কোথায় চাষ হয় দেখবো এবার আমরা এগুলো। দেখো এই রাজ্যটাকে তো সবাই চেনো, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। প্রচুর ধান চাষ হয়। আমি মার্ক করে করে দিচ্ছি কোথায় কোথায় ধানের চাষ হয়। পশ্চিমবঙ্গের নিচের রাজ্যটা হচ্ছে ওড়িশা, তার পাশে হচ্ছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যতে প্রচুর ধানের চাষ হয়। তাহলে কোন কোন রাজ্যের নাম ফসলের নামে কি লিখবো? একটা করে দিয়ে আমি ধান, রাজ্য কি কি পেলাম? পশ্চিমবঙ্গ, পরপর ডান দিকে লিখে চলে যাবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, এখানে আমার লেখার জায়গা নেই বলে আমি নিচে নিচে লিখছি, তোমরা ডান দিকে লিখে যাও। ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোতে প্রচুর ধানের চাষ হয়। বুঝতে পারছো? আর একটা লিখে রাখবে, পশ্চিমবঙ্গকে ধানের গোলা বলা হয়। আমাদের রাজ্যে সব থেকে বেশি ধানের চাষ হয়। ভারতের কোন রাজ্যে ধানের চাষ সব থেকে বেশি হয়? উত্তর কি লিখবে? পশ্চিমবঙ্গ। ভারতের কোন, দেখো ম্যাপে দেখো রাজ্যগুলো দেখে রাখো কোন কোন রাজ্যে ধানের চাষ হচ্ছে। হয়েছে? একটু তাড়াতাড়ি লিখো। একটা প্রশ্ন ওখানে নোট করে নেবে। রাজ্যগুলো দেখে নিয়েছো কোন কোন রাজ্য? ম্যাপ খুলে একবার দেখে নাও, দরকার হয় বইতে ম্যাপে চলে যাও। কত মধ্যে আছে? কত পাতায় কি? কত পাতায় আছে? ভারতের কোন কোন রাজ্যে ধানের চাষ হয় দেখে নাও। রাজ্যগুলো একবার কোথায় কোথায় আছে বই দেখে। পশ্চিমবঙ্গ, তার নিচে ওড়িশা, তার পাশে ছত্তিশগড়, তার নিচে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যগুলোতে আমাদের প্রচুর ধানের চাষ হয়ে থাকে। একটা শর্ট কোশ্চেন নোট করো ওখানেতে। ভারতের ধানের ভান্ডার কাকে বলে? ভারতের ধানের ভান্ডার কাকে বলে? উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যতেই সব থেকে বেশি ধানের চাষ হয়। ধানটা তো দেখলে, লিখতে পেরে যাবে তো? ভারতের ধানের ভান্ডার বা ধানের গোলা কাকে বলে? ভারতের ধানের ভান্ডার কাকে বলে? ভারতের ধানের ভান্ডার কাকে বলে? উত্তর কি লিখবে? পশ্চিমবঙ্গ। ধানটা হলো, এবার দেখো গম। রাজ্যগুলোর নাম বই দেখে দেখে বলো তোমরা, শুধু মার্ক করে দিচ্ছি কোন কোন রাজ্যগুলো হবে। বলো কোথায় গমের চাষ হচ্ছে? পাঞ্জাব, হরিয়ানা, ভেরি গুড, উত্তরপ্রদেশ। গম কোথায় চাষ হচ্ছে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। হয়েছে? প্রধান প্রধান রাজ্যগুলোকে দেখে রাখো, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। গম হলো, লিখেছো তো? হয়ে গেছে তো? বুঝতে পেরেছো তো? রাজ্যগুলোর নাম লিখে নিয়েছো তো? আমি আর বলবো না, এখানে নিজেরা লিখে নাও।
তাহলে গম, এদিকে কি কি রাজ্যগুলো হবে? রাজ্যগুলোর নাম পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আচ্ছা, এখানে শেষ করি, এখন অনেকটা আছে ক্লাস, আজকে কমপ্লিট হবে না, বাকিটা পরের দিন দেখবো। ক্লাসটা শেষ করলাম, কার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো আমাকে।